বাংলাদেশে আর্থিক খাতের অর্থ আত্মসাৎ নিয়ে সম্প্রতি অনেক রিপোর্ট আর আলোচনা হচ্ছে। তো আজকের এই আয়োজনে আমরা ঠিক এই রিপোর্টগুলোকেই ব্যবচ্ছেদ করে দেখব, বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে। শুরুতেই চলুন একটা সংখ্যার দিকে তাকাই। ৯২,০০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। সংখ্যাটা এতটাই বড় যে ঠিকমতো ধারণাই করা যায় না, তাই না? কিন্তু এটাই আমাদের দেশের ব্যাংকিং খাতের এক কঠিন বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই টাকাটা গেল কোথায় বা কিভাবে গেল? দেখুন, সেন্টার ফর পলিসি ডায়ালগ মানে সিপিডির একটা গবেষণা বলছে এটা কিন্তু হুট করে একদিনে হয়নি। ২০০৮ সাল থেকে শুরু করে বড় বড় যত ঋণ কেলেঙ্কারি হয়েছে সেগুলোর মাধ্যমে ব্যাংকিং খাত থেকে এই বিপুল পরিমাণ টাকা সরানো হয়েছে। মানে এক দশকেরও বেশি সময়ের একটা লম্বা গল্প। তো এই যে এত বড় একটা সংখ্যা, এটা তো কাগজে কলমের হিসেব, কিন্তু বাস্তবের চেহারাটা কেমন? মানে ঠিক কিভাবে এই বিশাল অঙ্কের টাকা সাধারণের নাগাল থেকে বেরিয়ে যায়? চলুন এবার আমরা সেই ছোট ছোট ঘটনাগুলোর দিকে নজর দিই, যেগুলো মিলেই কিন্তু এই বিশাল চিত্রটা তৈরি হয়েছে। তো চলুন এই পর্যায়ে আমরা সুনির্দিষ্ট কয়েকটা ঘটনা দেখব। এই ঘটনাগুলো দেখলে পুরো সিস্টেমের সমস্যাটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, প্রতারণার ধরনগুলো কিন্তু বেশ আলাদা। একদিকে যেমন ঢাকা ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার, মানে বেশ উঁচু পদের একজন কর্মকর্তা, নিজের ক্ষমতা ব্যবহার করে ৭.৮ কোটি টাকারও বেশি সরিয়ে ফেলেছেন। আবার আরেকদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মী কি করেছে দেখুন, তিনি গ্রাহকের সই নকল করে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আর শুধু ব্যাংকের ভেতরেই না, বাইরেও কিন্তু প্রতারণার জাল বিছানো। যেমন ধরুন, ডিজিটাল মার্কেটার পরিচয় দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? সমস্যাটা কিন্তু দুই দিক থেকেই আসছে। একদিকে ব্যাংকের ভেতরের লোকই, যাদের ওপর আমরা ভরসা করি, তারাই সিস্টেমের দুর্বলতার সুযোগ নিচ্ছে। আবার অন্যদিকে ব্যাংকের বাইরের লোকেরাও নানা রকম নতুন নতুন ফাঁদ পেতে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। দুটোই কিন্তু পুরো আর্থিক ব্যবস্থার জন্য একটা বিরাট ঝুঁকির কারণ। আর এখানেই আসল কথাটা, এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, এগুলোকে কিন্তু বিচ্ছিন্ন হিসেবে ভাবলে বিরাট ভুল হবে। এগুলো আসলে একটা অনেক বড় রোগের একটা লক্ষণ মাত্র। আর এই রোগটা আমাদের পুরো আর্থিক সিস্টেমকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে। আচ্ছা, এই যে একটা পদ্ধতিগত দুর্বলতার কথা আমরা বলছি, এই নিয়ে দ্য ডেইলি স্টারের মতো গণমাধ্যমের রিপোর্টগুলো কি বলছে, চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক। তাদের বিশ্লেষণ কিন্তু আমাদের একটা বড়সড় সতর্ক বার্তায় দিচ্ছে। এই শিরোনামটা দেখুন, সরকারকে অবশ্যই অলিগার্কদের বদলে নাগরিকদের বেছে নিতে হবে। কি শক্তিশালী একটা কথা, তাই না? এখানে কিন্তু সরাসরি একটা পছন্দের কথা বলা হচ্ছে। সরকার কার পক্ষে থাকবে? দেশের সাধারণ মানুষের পক্ষে, নাকি মুষ্টিমেয় কিছু প্রভাবশালী ব্যবসায়ীর পক্ষে? এখানে অলিগার্ক শব্দটা একটু বুঝে নেওয়া দরকার। অলিগার্ক মানে হলো এমন সব অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী ব্যবসায়ী যাদের রাজনৈতিক প্রভাবও অনেক। মানে তারা তাদের ব্যবসার স্বার্থে দেশের নীতি পর্যন্ত বদলে ফেলার ক্ষমতা রাখে। তো ডেইলি স্টারের ওই শিরোনামটা আসলে এটাই প্রশ্ন করছে, সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার কি সাধারণ নাগরিকের স্বার্থ দেখবে, নাকি এই হাতে গোনা প্রভাবশালী অলিগার্কদের? আর যদি এই সিদ্ধান্তটা ঠিকঠাকভাবে না নেওয়া হয়, তাহলে কি হবে? রিপোর্টের ভাষ্যমতে আমাদের ব্যাংকিং খাতের স্বাস্থ্য দিন দিন আরও খারাপ হতে থাকবে। আর মনে রাখতে হবে, এটা শুধু কিছু ব্যাংকের বিষয় না, এটা পুরো দেশের অর্থনীতির জন্যই একটা বিরাট অশনি সংকেত। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই। আমরা কি দেখলাম? প্রথমত, ২০০৮ সাল থেকে আর্থিক ক্ষতির অঙ্কটা বিশাল, প্রায় ৯২,০০০ কোটি টাকা। দ্বিতীয়ত, এ জালিয়াতিটা কিন্তু শুধু ওপরের দিকেই না, একেবারে বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। তৃতীয়ত, আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, সেটা হলো জনগণের আস্থার সংকট। মানুষ সিস্টেমের উপর বিশ্বাস হারাচ্ছে। আর সব মিলিয়ে আমাদের ব্যাংকিং খাতের অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। তো সব আলোচনার শেষে আমরা একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এসে দাঁড়াই, একটা ভাবনা যা আমাদের সবাইকে ভাবাবে। আসলে দিন শেষে প্রশ্নটা শুধু এই হাজার হাজার কোটি টাকার নয়, প্রশ্নটা তার চেয়েও অনেক বড়। একটা আর্থিক ব্যবস্থা তো দাঁড়িয়েই থাকে বিশ্বাসের ওপর, তাই না? এই বিশ্বাসটাই তো আসল মুদ্রা। তো যখন সেই বিশ্বাসটাই ভেঙে যায়, তখন একটা সিস্টেমের আসল ক্ষতিটা ঠিক কতটুকু? এই প্রশ্নটা আজকের আলোচনার শেষে আপনাদের জন্য রেখে গেলাম।